বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর এখানে যেমন ইতিহাস বই আছে, তার হচ্ছে অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। এখান থেকে অনুসরণী সবগুলো প্রশ্ন সলভ করব। এখান থেকে আমরা এমসিকিউ যেগুলো আছে বহু নির্বাচনী, এগুলো সমাধান করব খুবই সুন্দর করে। শুধু সমাধান না, এক্সপ্লেন মানে একদম ব্যাখ্যা সহকারে যতটুকু দরকার, এবং যেই ব্যাখ্যাটুকু শুনলে তোমার প্রশ্নটি মনে থাকবে সেই পরিমাণে ব্যাখ্যা এখানে করা হবে। এমসিকিউর পর এখানে তোমাদের যে সৃজনশীল আছে আমি তোমাকে দেখাচ্ছি বিষয়গুলো কী কী এখানে পাবে আর কি। এই যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো আমরা খুবই সুন্দর করে শেষ করব। শুধু সৃজনশীল না, এর পরবর্তীতে যেখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো আমরা শেষ করব খুবই সুন্দর করে, খুব এক্সপ্লেন সহকারে, এবং কেন অ্যান্সারগুলো হলো সেগুলো বুঝতে পারবে। ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অষ্টম অধ্যায় নিয়ে তোমাদের যে সৃজনশীল বা এমসিকিউ আসতে পারে সেটা সম্পর্কে ওভারঅল একটি সুন্দর ধারণা পাবে। আর এর পরবর্তীতে তোমাদের কোন অধ্যায়গুলো দরকার এরকম সৃজনশীল এবং মানে অনুশীলনীগুলো সমাধান করা দরকার সেগুলো একটু কমেন্ট বক্সে জানাবে। ওকে, আমরা এখানে শুরু করতেছি। এখানে সৃজনশীল থেকে, সরি, বহু নির্বাচনী বা এমসিকিউ যেগুলো আছে সেগুলো থেকে শুরু করি। কারা ভারতবর্ষে অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়েছিল? মানে কাদের শক্তি সব থেকে বেশি হয়ে গেছিল এবং যাদেরকে একদম হারানো এখানে অসম্ভব ছিল, সেটা হচ্ছে এই যে লাস্টের টার্গেট, ঠিক আছে, ইংরেজরা হবে। এবং তোমরা জানো মানে ভারতবর্ষে এরা হচ্ছে এখানে অপ্রতিদ্বন্দ্বী হিসাবে কি এখানে পরিণত হয়েছিল। ফরাসিরা এদের সাথে একটু ফাইট করছিল বা এদের সাথে লড়াই করছিল এখানে শাসন করার জন্য মানে ভারতবর্ষে, কিন্তু এরা পেরে ওঠে নাই। সর্বশেষ হচ্ছে নবাবকে হারিয়ে বা ক্ষমতাচ্যুত করে এখানে কি ইংরেজরা এখানে সব থেকে অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়েছিল আর কি। আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বরটা এখানে দেখো, কোম্পানির হাতে দায়িত্বহীন ক্ষমতা প্রদানের ফলে কি ঘটেছিল? এটা হচ্ছে নবাব পুতুল শাসকে পরিণত হয়েছিল। আচ্ছা, এখানে একটু এক্সপ্লেন করা দরকার। এখানে হচ্ছে দৈত্য শাসন, ঠিক আছে, দৈত্য শাসনের ফলে মানে দৈত্য শাসন এরকম একটা ব্যবস্থা যেখানে মানে শাসন ব্যবস্থা বা এখানে দেশের যে নিয়ম কানুন আছে আইনটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একটা ছিল কোম্পানির হাতে আর একটা ছিল নবাবের হাতে আর কি। কোম্পানি মানে ওই যে ইংরেজ যারা ছিল এদের হাতে ছিল যে কর বা ওই যে রাজস্ব যেগুলো আছে টাকা পয়সার লেনদেন এগুলো আর কি, অর্থনৈতিক যে বিষয়গুলো সেগুলো ছিল। আর একটা ছিল সামরিক শাসন। সামরিক তো বুঝি, সামরিক শাসনের যে বিষয়গুলো ওই যে সৈন্য কীভাবে পরিচালনা করবে, এই দুইটা ছিল কার কাছে? এখানে কোম্পানির কাছে বা হচ্ছে ইংরেজদের কাছে। আর নবাবের কাছে ছিল শাসনভার। শাসনভার মানে কি দেশ কিভাবে পরিচালনা করবে। কিন্তু তার কাছে কি ছিল না, টাকা পয়সা ছিল না, কারণ এগুলো তো নবাবের কাছে ছিল না, এগুলো ছিল ইংরেজদের কাছে। টাকা পয়সা ছিল না এবং কি এবং ওই যে সামরিক বা সৈন্য এগুলো ছিল না। সে কারণে নবাবের হাতে সামরিক বিষয়গুলো থাকলেও তিনি এখানে পুতুল শাসকে পরিণত হয়েছিল। কারণ তুমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, যদি তোমার কাছে যদি ক্ষমতাই না থাকে, এখানে তোমার কাছে যদি সেনাবাহিনী না থাকে এবং যদি টাকা না থাকে, তাহলে তুমি কিভাবে দেশকে পরিচালনা করবে? এই কারণে ছিল নবাব হচ্ছে পুতুল শাসকে পরিণত হয়েছিল। কোম্পানির হাতে দায়িত্বহীন ক্ষমতা, এবং ওদের কাছে কি ছিল? দায়িত্বহীন ক্ষমতা ছিল। ওদের টাকা পয়সা ছিল এবং সামরিক কি ছিল, বাহিনীর যে বিষয়গুলো সেগুলো কি এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ছিল, কিন্তু ওদের ক্ষমতা ছিল না আর কি। মানে প্রশাসনিক দায়িত্বটা ছিল নবাবের হাতে, কিন্তু এদের কাছে আবার কি ছিল না, টাকা পয়সা ছিল না, এবং কি তোমার যে সৈন্য বা সামরিক বিষয়গুলো ছিল না। আশা করি বুঝতে পেরেছো, আমি একটু ডিটেলসে বলতেছি আর কি। আচ্ছা, এখন আমরা এখান থেকে যে অনুচ্ছেদ আছে এটা পরে এখান থেকে এমসিকিউ আছে 2টি, সেটা আমরা সলভ করব। আচ্ছা, এই জনাব খালেক আর্থিক সমৃদ্ধির জন্য আর কি, আর্থিক সমৃদ্ধ বা আর্থিক এখানে এগুলো বাড়ানোর জন্য আর কি অন্য জেলায় গিয়ে এনজিও কর্মকাণ্ড পরিচালনা করে থাকে আর কি। ভালো করে একটু বুঝিও। তার কর্মকাণ্ডে স্থানীয় জন মানে স্থানীয় যে মানুষদের আর কি অসন্তোষ হলে স্থানীয় কর্তৃপক্ষ বা যে অথরিটি ছিল আর কি তার এনজিওটি বন্ধ করে দেয়, এলাকা থেকে তাকে বিতাড়িত করে আর কি। এখানে 2টি ঘটনা, এই একটি ঘটনা এই পর্যন্ত আর কি। আচ্ছা, কিন্তু তার এই যে বন্ধু এখানে হচ্ছে রহমান সাহেব জানান তার পূর্বপুরুষগণ স্থানীয় জমিদারের নিকট থেকে সুপারিশপত্র নিয়ে বিদেশ গমন করে বাণিজ্যিক সুবিধা লাভের আশায় সেখানে কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে। বুঝতে পেরেছি, মানে খালেক হচ্ছে এখানে এনজিও প্রতিষ্ঠা করছিল তার যে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য বিষয় বৃদ্ধি করার জন্য, কিন্তু স্থানীয় যে জনগণ তাদের সাথে একটা সমস্যা হয় এবং এনজিওটাকে বন্ধ করে তাকে তাড়িয়ে দেয়। কিন্তু এখানে কে দেখো তার গড়া আছে, কিন্তু এই যে তার বন্ধু রহমান সাহেব তারা হচ্ছে এখানে স্থানীয় জমিদারের নিকট থেকে এই যে সুপারিশপত্র নিয়ে বিদেশে গমন করে বাণিজ্যিক সুবিধা লাভের আশায়
সেখানকার যে কর্তৃপক্ষ থাকে বা এখানে যে মনে করো প্রতিষ্ঠাতা বা শাসক থাকে তাদের সাথে সাক্ষাৎ করে। এবং তারা কি করে, ওখানে যে মানে কর্তৃপক্ষ থাকে তারা হচ্ছে একটা নদীর তীরে অর্থের বিনিময়ে কয়েকটি গ্রাম ইজরা, ইজরা মানে ওই যে টাকা দিয়ে তারপর সেখান থেকে ঘাঁটি স্থাপন করে আর কি। স্থানীয় কর্তৃপক্ষ রহমান সাহেব ও গোষ্ঠীকে বিনা খাজনায় বাণিজ্য করার অধিকার প্রদান করে আর কি। তো দুইটা ঘটনা, একটা হচ্ছে রহমান সাহেব হচ্ছে সেখানে যে মানে অথরিটি থাকে বা এখানে কর্তৃপক্ষ থাকে তাদের সাথে টাকা দিয়ে ডিল করে ব্যবসা করে এবং বিনা খাজনায় তাকে ব্যবসা করার দেয় বা ব্যবসা করার সুযোগ দেয়। এবং শুরুতে ছিল খালেক আর কি, খালেকরা হচ্ছে মানুষকে তাড়িয়ে দেয় বা তারা এনজিওটা বন্ধ করে দেয় আর কি। আচ্ছা, এখানে খালেকের এই যে গৃহীত ব্যবস্থার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন জাতির বাণিজ্যিক কার্যক্রমের সাথে মিল রয়েছে? এখানে হচ্ছে ইংরেজদের হবে। মানে তুমি বলতে পারো এখন কেন হবে ইংরেজদের? খালেককে হচ্ছে বিতাড়িত করে দিয়েছিল। এটা কিন্তু নবাব সিরাজউদ্দৌলা কিন্তু ইংরেজদের একবার কলকাতা থেকে বিতাড়িত করেছিল। তাদের যে এখানে কি ফোর্ট উইলিয়াম দুর্গ ছিল, সেখানে কলকাতা যে দুর্গ ছিল সেখান থেকে তাদেরকে বিতাড়িত করেছিল, পরবর্তীতে আবার তারা দখল করছে। সেই হিসেবে এটা ইংরেজ হবে। মানে খালাকের গৃহীত ব্যবস্থার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন জাতির বাণিজ্য কার্যক্রমের সাথে মিল রয়েছে? এটা হচ্ছে ইংরেজদের সাথে। কারণ ইংরেজরাও একসময় এখানে কলকাতায় যে তাদের ঘাঁটি ছিল বা অন্যান্য বিষয়গুলো ছিল সেগুলো নবাব সেখান থেকে তাদের বিতাড়িত করেছিল। সেটা কি খালেক সাহেবের সাথে মিলেছে, কারণ খালেক সাহেব এখানে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল কিন্তু এনজিওটা মানুষ হচ্ছে বন্ধ করে তাকে সেখান থেকে বিতাড়িত করছিল আর কি। আচ্ছা, পরবর্তীতে যে রহমান সাহেব আছে, রহমান সাহেব কি করছিল, ওই যে বাণিজ্যিক খুঁটি স্থাপন করছিল এবং সেখান থেকে কর্তৃপক্ষ তাদের সাথে মিলেমিশে এবং সেখানে মানে বিনা শুল্কে বা হচ্ছে বিনা হচ্ছে খাজনায় ব্যবসা করার অনুমোদন নিয়ে ফেলছিল আর কি। আচ্ছা, এখানে রহমান সাহেব এবং তাদের বন্ধুদের কার্যক্রম ইতিহাসের যে ঘটনার সাথে সম্পৃক্ত, তার ফলে কি হয়েছিল? এখানে হবে এটা আর কি। দেখো 2 এবং 3 হবে আর কি। কেন হবে আমি এক্সপ্লেন করতেছি। আচ্ছা, একটু বিষয়টা আমি তোমাকে সার্কেল আকারে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আর কি। কেন হবে দেখো, যেহেতু হচ্ছে রহমান সাহেব তার বন্ধুরা মানে ওই যে কর্তৃপক্ষের কাছ থেকে এখানে কি পেয়েছিল, ভালো সুযোগ সুবিধা পেয়েছিল এবং হচ্ছে বিনা খাজনায় বিনা টাকা পয়সা এখানে ব্যবসা করার অনুমোদন পেয়েছিল। এটা হচ্ছে রহমান সাহেব কার প্রতিচ্ছবি? এটা হচ্ছে ইংরেজদের আর কি। ফলে কি হয়েছিল, এই যে ফরাসি বাণিজ্য ঘটিতে ইংরেজদের দখলদারিত্ব হয়েছিল এবং কি এখানে ফরাসিদের ভারতবর্ষ ত্যাগ। মানে ওরা হচ্ছে অথরিটি বা কর্তৃপক্ষ থেকে পুরো ক্ষমতা পাওয়ার পরে এখানে ফরাসিরাও কি এই ভারতবর্ষে ছিল, তারাও ক্ষমতা নিতে চাইতো এবং কি ইংরেজরাও ক্ষমতা নিতে চাইতো। যেহেতু এখানে ইংরেজরা বেশি সুযোগ সুবিধা পেয়েছে এখানে এদেশে, সে কারণে এই সুযোগ সুবিধাগুলো নিয়ে তারা ফরাসিদের এই যে খুঁটিগুলো ছিল আর কি, খুঁটিতে ইংরেজদের দখলদারিত্ব বা সেখানে আক্রমণ করেছিল এবং ফরাসিদের ভারতবর্ষ থেকে এখানে পালিয়ে যেতে বাধ্য করেছিল। এবং ফরাসিরা চলে যাওয়ার পরে ইংরেজরা এখানে একদম শক্তপোক্তভাবে শাসনটা এখানে কি গ্রহণ করছিল। কথা বুঝতে পারছি? যে রহমান সাহেব তার বন্ধুদের ওই যদি কাজগুলো না করতো, কারা এখানে বাংলায় যে শাসকরা ছিল আর কি, তারা যদি এখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ না দিত তাহলে এই বিষয়গুলো করতে পারতো না। এই যে এখানে কি আছে, দিনেমারগণের এই যে উপমহাদেশে বাণিজ্যিক কুটি স্থাপন, এটা হবে না আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ইংরেজের অনেক আগে আর কি, এটা হবে না। 2 এবং 3 হবে। বুঝতে পেরেছি, এটা আমি হাইলাইট করে দিচ্ছি। এটা হচ্ছে ইংরেজ, এটা হচ্ছে তোমার এমসিকিউর প্রশ্ন, একটু দেখে নাও। এখানে 1 হচ্ছে ইংরেজ এবং হচ্ছে 2 হচ্ছে নবাবের পুতুল শাসকে পরিণত হয়েছিল এবং এখানে যে এমসিকিউ ইংরেজ এবং এখানে হচ্ছে 2টা ফরাসি বাণিজ্য ঘটিতে ইংরেজদের দখলদারিত্ব এবং হচ্ছে ফরাসিদের ভারতবর্ষ ত্যাগ। ওকে, এখন আমরা সৃজনশীল যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দেখব খুবই ভালো করে, খুবই সুন্দর করে। ওকে, আচ্ছা দেখো, সৃজনশীলের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখান থেকে সলভ করব। যারা হচ্ছে এখানে মানে তোমরা অধ্যায়টা ভালো করে পড়েছো তাদের জন্য খুবই সহজ হবে, যারা পড়ো নাই তাদের একটু বুঝতে অসুবিধা হবে। তারপর আমি ডিটেলসে এখানে বোঝানোর ট্রাই করব। দেখো, আগে মানে উদ্দীপকটা বোঝার ট্রাই করি আমরা। এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, সমস্যা নেই, খুবই সুন্দর করে আমি এক্সপ্লেন করবো। তার আগে আমরা উদ্দীপকটা বুঝে নিচ্ছি। দেখো একটু ভালো করে চরিত্রগুলো দেখো। আল মামুনের এলাকায়, এই আল মামুনের একটা এলাকাতে কি হচ্ছে দেখো, 2 ভাই হাসান ও জামাল, 2 ভাই পারিবারিক ব্যবসা পরিচালনার একটি ভিন্ন পন্থা অবলম্বন করে। পারিবারিক একটা ব্যবসা থাকে, 2 জনে পরিচালনা করে কিভাবে দেখো। ব্যবসা পরিচালনার দায়িত্ব থাকে হাসানের উপর, মানে ব্যবসা পরিচালনা করবে হাসান আর কি, আর আর্থিক দিক দেখাশোনা করবে জামাল। মানে বিষয়টা একটু কিরকম খটকা লাগতেছে না? একজন হচ্ছে ব্যবসা পরিচালনা করবে আর একজন হচ্ছে অর্থ দেখাশোনা করবে বা অর্থের দায়িত্ব থাকবে আর কি। তো যে ব্যবসা পরিচালনা করবে এর কিন্তু অর্থের দায়িত্বটা নিজের থাকা প্রয়োজন ছিল, কারণ কখন কি খরচ করবে সেই বিষয়গুলো নিজেই ভালো বুঝতো আর কি। কিন্তু এটা বরং উল্টোটা হয়েছে। যাই হোক, আচ্ছা, জামাল এখানে কি করে, মাসিক খরচ হিসেবে হাসানকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে।
এটা ফিক্সড, এখানে টাকা পয়সা দেয় আর কি। এ কারণে কি হচ্ছে, মানে তিনি তার ইচ্ছে মতো বা যেগুলো প্রয়োজন ভালো করে ব্যবসা পরিচালনা করার জন্য সেগুলো করতে পারেন আর কি। অন্যদিকে এই যে আল মামুন নিজে ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষমতা গ্রহণ করার পর হতেই কি এখানে এই যে নিকট যে স্বজন বা আত্মীয় স্বজন থাকে তাদের ষড়যন্ত্র শিকার হয়। আচ্ছা, বিষয়গুলো বলে দিচ্ছি। এখানে ফার্স্টের যে ঘটনা, দুই ভাইয়ের ব্যবসা পরিচালনা, একজন হচ্ছে এখানে তোমার ব্যবসা পরিচালনা করবে, আর একজন হচ্ছে কি টাকা পয়সা দেখবে বা আর্থিক লেনদেনগুলো করবে আর কি। এটা হচ্ছে ওই যে দৈত্য শাসন থাকে সেটা আর কি, আমি ইন ডিটেলসে প্রশ্ন যখন এক্সপ্লেন করবো তখন বলবো। আর এখানে যে আল মামুন নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান এই যে বা এখানে তিনি ক্ষমতা গ্রহণ করার পরে নিকট স্বজনদের ষড়যন্ত্র শিকার হয়, এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এখানে এ শাসনভার গ্রহণ করার পরে তার যে পরিবার বা আত্মীয় স্বজনের কাছ থেকে ষড়যন্ত্র শিকার হয় সেই বিষয়টা মিন করতেছে আর কি। এই যে ঘনিষ্ঠজনরা তাকে ক্ষমতাচ্যুত বা ক্ষমতা থেকে এখানে চলে যাওয়ার জন্য এই যে বাইরের লোকদের সাথে গোপনে হাত মিলায়, বাইরের লোকজন মানে হচ্ছে ইংল্যান্ডের সাথে গোপনে হাত মিলে আর কি। এক পর্যায়ে বাইরের লোকজন বেপরোয়া হয়ে উঠলে এই যে আল মামুনের সাথে তাদের বিরোধ হয় আর কি, মানে হচ্ছে নবাবের সাথে সিরাজউদ্দৌলার বিরোধ বা এখানে সমস্যা হয় আর কি। জনাব আল মামুনের অদূরদর্শিতা এবং আপনজনদের অসহযোগিতায় তিনি পরাজিত হয়ে এখানে কি ক্ষমতাচ্যুত হয় বা ক্ষমতা থেকে তাকে সরে যেতে হয় এবং আলটিমেটলি তিনি মৃত্যুবরণ করে, যেটা আমাদের নবাব হয়েছিল। মানে নবাবের এখানে অদূরদর্শিতা ছিল, মানে মির্জাপুর সম্পর্কে তিনি জানতো তারপরে কোনো ব্যবস্থা নেই এই বিষয়গুলো, এবং হচ্ছে আপনজনদের অসহযোগিতা এবং তার যে সেনাপতি ছিল তারাই তাকে এখানে বিট্রে করে, এখানে বিশ্বাসঘাতকতা করে তাকে হারিয়ে দিয়েছে এই বিষয়ে। উদ্দীপকটা বুঝতে পেরেছি, আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আল মামুনের যে বিষয়টা সেটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলাকে মিন করছে, এবং দুই ভাইয়ের যে এখানে ব্যবসার পরিচালনার নীতিটা, একজন হচ্ছে ব্যবসা পরিচালনা করবে আর একজন হচ্ছে টাকা পয়সা এগুলো দেখবে, এটা হচ্ছে দ্বৈত শাসনটার কি। ওকে, এখন আমরা সলভ করবো খুবই সুন্দর করে, খুব ইজি করে। দেখো আলীনগর সন্ধি কি আর কি। আচ্ছা, আমরা ক নাম্বার প্রশ্নটা দেখি আর কি। 1757 সালে জুন মাসের শুরুতে ইংরেজদের কাছে পরাজিত হওয়ার পর, মানে 1757 সালে ইংরেজদের কাছে পরাজিত হওয়ার পর নবাব সিরাজউদ্দৌলা তার সঙ্গে অপমানজনক সন্ধি করতে বাধ্য হয়। হ্যাঁ, তাদের সঙ্গে মানে ইংরেজদের সঙ্গে একটি অপমানজনক সন্ধি করতে বাধ্য হয়, তাকে ইতিহাসে আলীনগর সন্ধি বলা হয়। বুঝতে পেরেছি? এখানে 1757 সালে জুন মাসের শুরুতে একদম তিনি ইংরেজদের কাছে পরাজিত হওয়ার পরে সিরাজউদ্দৌলার সাথে তাদের একটা অপমানজনক সন্ধি করতে বাধ্য হয়, সেটাই কি এখানে ইতিহাসে আলীনগর সন্ধি হিসেবে পরিচিত। এখানে নবাবের বিরুদ্ধে অনেকগুলো বিষয় চাপিয়ে দেওয়া হয়েছিল এবং এই সন্ধির ফলে ইংরেজরা অনেক সুযোগ সুবিধা নিজেদের মতো করে নিয়ে ফেলছিল আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এটা আর কি দেখো, ওলন্দাজরা এখানে ভারতবর্ষ ত্যাগ করতে কেন বাধ্য করা হয় বা বাধ্য হয়েছিল আর কি, বাধ্য হয় কেন। দেখো ওলন্দাজরা বাণিজ্যিক আধিপত্য বা আধিপত্য নিয়ে ইংরেজদের সাথে প্রবল প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। মানে এখানে তো অনেক, তোমরা দেখেছো বইয়ের মধ্যে যারা বইটা পড়ছো, আমি বারংবার বলতেছি, সেটা হচ্ছে এখানে পর্তুগিজরা আসছিল, এই যে ডাচরা আসছিল, ফরাসিরা আসছিল, ইংরেজরা আসলো, সবাই হচ্ছে কি এখানে নিজেদের ক্ষমতাটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তো একই এলাকায় যদি দুইজন লোক আসে এবং দুইজনই নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায় বা একাধিক লোক প্রতিষ্ঠা করতে চায়, সেখানে তো এখানে সংঘর্ষ হবেই আর কি। সে কারণে কি যে ওলন্দাজরা হচ্ছে বাণিজ্যিক আধিপত্য নিয়ে ইংরেজদের সাথে প্রবল প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। 1759 সালে সংগঠিত এখানে কি বিদারার যুদ্ধের কি, অবশ্যই ভালো করে মনে রাখবা, বিদারার যুদ্ধে তারা ইংরেজদের কাছে শোচনীয় পরাজিত হয়। এই যুদ্ধটা কেন হয়, মানে কারা হচ্ছে বাংলায় বা হচ্ছে ভারতবর্ষে ভালো একটা শক্তিশালী ক্ষমতা প্রতিষ্ঠা করবে, এই লড়াইয়ে হচ্ছে ইংরেজদের সাথে এদের হচ্ছে একটা ফাইটে আর কি, তারা ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। এই পরাজয়ের ফলে তাদের শক্তি এবং হচ্ছে প্রভাব একদম কমে যায় এবং অবশেষে 1805 সালে তারা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়। বুঝতে পেরেছি? এর ফলে কি হয়, ইংরেজদের শক্তি আরো বৃদ্ধি পায় এবং তারা এই দেশে শাসন করার যে লোভ বা যে তাদের যে বিশ্বাস সেটা তারা আরো বেশি করে ফিরে পায় আর কি। আচ্ছা, এখন আমরা এখানে ছোট যেটা আছে দেখো, উদ্দীপকের যে হাসান আছে এবং জামালের ব্যবসার সাথে এই যে আমি বলছিলাম না দৈত্য শাসন ব্যবস্থার মিল ব্যাখ্যা করো। বুঝতে পেরেছো? তোমাকে আগে উদ্দীপক পরে বুঝতে হবে আর কি। এরকম তুমি যদি এরকম দেখো উদ্দীপকে যে একজন একটা দায়িত্ব সামলাচ্ছে, অন্যজন অন্য একটা দায়িত্ব সামলাচ্ছে আর কি, তখন বুঝে নেবে এটা হচ্ছে দ্বৈত শাসন আর কি। তো আমরা এটা কিভাবে লিখতে পারি দেখো, উদ্দীপকের হাসান এবং হচ্ছে জামালের ব্যবসায়িক পদ্ধতি লর্ড ক্লাইভের প্রবর্তিত এখানে হচ্ছে দ্বৈত শাসন 1765 ব্যবস্থার প্রতিচ্ছবি আর কি। ঠিক আছে, এখানে দ্বৈত শাসনটা কিরকম ছিল আর কি।
যে একজন হচ্ছে শাসনভার, নবাব হচ্ছে শাসনভার সামলাবে, আর যে ইংল্যান্ড বা এখানে ইংরেজ কোম্পানি ছিল তারা হচ্ছে কি এখানে কর বা খাজনা যে বিষয়গুলো আছে, টাকা পয়সা উত্তোলন, অর্থনৈতিক বিষয়গুলো এবং হচ্ছে সামরিক বা সৈন্য এই বিষয়গুলো দেখাশোনা করবে আর কি। আচ্ছা, এই ব্যবস্থার ফলে কি হয়, এই ব্যবস্থায় ক্ষমতা, আচ্ছা এই ব্যবস্থায় ক্ষমতার সাথে দায়িত্বকে আলাদা করা হয়েছিল। মানে একজনের দায়িত্ব ছিল কিন্তু ক্ষমতা ছিল না, আবার একজনের ক্ষমতা ছিল কিন্তু দায়িত্ব ছিল না, এরকম বিষয়গুলো আর কি। বাংলা নবাবের হাতে ছিল প্রশাসনিক দায়িত্ব। তো এই প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করার জন্য, প্রশাসনিক মানে প্রশাসনিক শব্দটা বুঝতে হবে, এটা হচ্ছে মনে করো দেশের ভিতরের যে শাসন ব্যবস্থার জন্য যত প্রকার এখানে কাজগুলো আছে। মনে করো তোমাকে এখানে সন্ত্রাস দমন করতে হবে, তো তোমার তো সামরিক শাসনটা লাগবে বা এখানে সৈন্য লাগবে, সেনাবাহিনী লাগবে, কিন্তু সেই ক্ষমতা তোমার হাতে নাই, এটা হচ্ছে ইংরেজদের কাছে। আবার মনে করো তোমার দেশের মানুষ এখানে অর্থনৈতিক কষ্টতে আছে, এখন তোমার তো টাকা পয়সা লাগবে, এটাও কি নবাবের হাতে ছিল না। এটা কার হাতে ছিল? অর্থনৈতিক ক্ষমতা ছিল ইংরেজদের কাছে। এই কারণেই প্রশাসনিক দায়িত্ব ছিল নবাবের হাতে, কিন্তু তার কোনো ক্ষমতা বা অর্থ ছিল না। বুঝতে পারছো? যেটাকে আমরা বলতে পারি ক্ষমতাহীন দায়িত্ব। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল রাজস্ব, এই যে টাকা পয়সা যেগুলো আর কি, কর খাজনা এগুলো আর কি, এবং হচ্ছে সামরিক শক্তি এগুলো ছিল। তথা প্রকৃত ক্ষমতা, এগুলোই তো প্রকৃত ক্ষমতা, তোমার আছে টাকা পয়সা আছে, সৈন্য আছে, কিন্তু জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব ছিল না। এটাই আর কি, এটা হচ্ছে দায়িত্বহীন ক্ষমতা। তারপর হচ্ছে এটা উদ্দীপকের সাথে লিখবে, উদ্দীপকের হাসানের মতো নবাব অর্থভাবে স্বাধীনভাবে কাজ করতে পারতেন না। যেহেতু হাসানের এখানে কি ছিল, ব্যবসা পরিচালনার দায়িত্ব ছিল কিন্তু টাকা পয়সা ছিল না, সেহেতু কি তিনি স্বাধীনভাবে বা নিজের ইচ্ছে মতো কাজগুলো করতে পারতো না। এখানে নবাবরাও সেটা করতে পারতো না, দেশের সমস্যা দেখতো, ঠিক আছে, কিন্তু সমাধান করার মতো উপায় ছিল না, কারণ সমাধান করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেই ক্ষমতাগুলো তাদের হাতে ছিল না। এভাবে তোমরা লিখতে পারো। আমি বেশি বড় করে নিয়ে শর্ট করে দিয়েছি তোমাদের, এবং এটা হচ্ছে ফার্স্ট একটা তোমাদের সৃজনশীল মেক করতেছি। তোমরা কিরকম আরো যদি বড় চাও সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কি। ওকে, আমরা এখন লাস্ট অন দেখবো সৃজনশীল থেকে, এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবো। আল মামুনের পরাজয়ের সাথে, ওই যে আল মামুন পরাজয় হয়ে গেছিল পরিবারের সাথে বা অন্যান্য এখানে পরিবারের মানুষগুলো, হ্যাঁ, এখানে হচ্ছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে বিষয়গুলো করেছিল, সেটার সাথে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং পলাশী যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য যেটা আছে এটা উল্লেখ করতে হবে এখানে। দেখো, উদ্দীপকের আল মাহমুদের মতো নবাব সিরাজউদ্দৌলা আপনজনদের ষড়যন্ত্র, আপনজন কারা? এটা হচ্ছে মির্জাফর, ঘসেটি বেগম এবং নিজ অদূরদর্শিতার কারণে 1757 সালে পলাশীর যুদ্ধে পরাজিত হয়। অদূরদর্শিতা শব্দটা মানে কি, এটা আমি আগেও বলছি, এখন একটু বলি। মনে করো নবাব জানতো যে মির্জাফর হচ্ছে ইংরেজদের সাথে যোগাযোগ করে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তো তারপরও কেন তিনি মির্জাফরকে তার সেনাপতি হিসেবে রেখেছিল? তিনি ভেবেছিল যে মির্জাফর শুধরে যাবে, এবং 1757 সালে যখন পলাশী যুদ্ধে প্রান্তে গিয়েছিল, এখানে মির্জাফরকে কোরআন শরীফ হাতে শপথ করিয়ে নেওয়া হয়েছিল আর কি, যে তিনি বিশ্বাসঘাতকতা করবে না এবং নবাবের পক্ষ হয়েই যুদ্ধ করবে। কিন্তু তিনি সেখানে যাওয়ার পরে সেই কোরআন শরীফের শপথ করার পরেও তিনি নবাবের বিরুদ্ধে এখানে ষড়যন্ত্র করে, এবং নবাবের বিরুদ্ধে তিনি যুদ্ধ তো করেই না, এবং নবাবের সৈন্যরা যখন এখানে রেস্ট করে বা বিশ্রাম করে, তখন হচ্ছে তিনি ইংরেজদের এখানে নবাবের সৈন্যের উপর আক্রমণ করতে বলে, যার ফলে তারা হেরে যায় আর কি। আচ্ছা, যেটা আর কি কারণে 1757 সালে পলাশী যুদ্ধে পরাজিত হয় আর কি। এই ঘটনার যে তাৎপর্য সেটা আমরা যদি বলবো, তাৎপর্য যেটা আছে এখানে ফার্স্ট হচ্ছে স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়া আর কি। অস্তমিত মানে ডুবে যাওয়া আর কি। এই পরাজয়ের মাধ্যমে বাংলার দীর্ঘ 200 বছরের স্বাধীনতা অবসান ঘটে। 200 বছরের কেন? ওই যে 1757 সালে ইংরেজদের কাছে বাংলা হেরে গিয়েছিল, এবং এটা মুক্ত হইতে বা এখান থেকে স্বাধীন হইতে সময় লেগেছিল এখানে 1947 সাল পর্যন্ত, প্রায় 200 বছর আর কি। এবং ব্রিটিশ শাসনের সূচনা হয় এখান থেকে, ব্রিটিশ কোম্পানি থেকে শাসন হিসেবে এদের সূচনা হয় আর কি, ঔপনিবেশিক শাসন আর কি। পলাশীর যুদ্ধের পর ইংরেজরা এদেশের বণিক থেকে, বণিক মানে ব্যবসায়ী থেকে শাসকে পরিণত হয় আর কি, এবং বাংলা সম্পদ লুণ্ঠন করে, মানে এখান থেকে চুরি করে, বুঝতে পেরেছো, নিজের দেশে নিয়ে যায়, পাচার শুরু করে, এবং নিজেদের অর্থনীতি বা ইংল্যান্ডের অর্থনীতিকে শক্তিশালী করে আর কি। আচ্ছা, আর রাজনৈতিক পরিবর্তন এখানে বলতে পারি এই যুদ্ধের মাধ্যমেই এদেশে মধ্যযুগীয় শাসন ব্যবস্থার অবসান ঘটে, এবং আধুনিক ইউরোপীয় ধাঁচের শাসন শোষণ পদ্ধতি প্রতিষ্ঠিত হয়। মানে আগে যে রাজা ছিল বা অন্যান্য বিষয়গুলো ছিল, এই যুদ্ধের ফলে কি এটা অবসান হয়, এবং হচ্ছে কি এখানে আধুনিক ইউরোপিয়ান ধাঁচের শাসন এবং শোষণ পদ্ধতি প্রতিষ্ঠিত হয়েছিল। পরিশেষে আমরা বলতে পারি যে আল মামুনের ব্যক্তিগত পরাজয় যেমন একটি ব্যবসার পতন ঘটিয়েছিল, নবাব সিরাজউদ্দৌলার পরাজয় তেমনি গোটা ভারতবর্ষকে দীর্ঘস্থায়ী
পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ করেছিল। এভাবে লিখতে পারলে তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে, ইমপ্রেসড। এখন তোমার বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলোর আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখো, এই যে ইউরোপীয়রা, এই যে ইউরোপীয়রা আর কি কেন সমুদ্র পথে উপমহাদেশে এসেছিল, বা এই যে ভারত মহাদেশে এসেছিল? আচ্ছা, এই প্রশ্নটা কি ঠিক আছে? আমি একটু দেখি নিই এখানে বই থেকে, দাঁড়াও। হ্যাঁ, প্রশ্ন ঠিক আছে। এই যে ইউরোপীয়রা কেন সমুদ্রপথে উপমহাদেশে এসেছিল। আচ্ছা, আমরা ওখানে স্লাইডে চলে যাচ্ছি। এই যে প্রাচীনকাল থেকে এই অঞ্চলের ধন সম্পদ বিশ্ববিখ্যাত। এই যে মসলিন কাপড় এবং মশলার জন্য এই যে ইউরোপীয়দের তীব্র আকর্ষণ ছিল আর কি। মানে আমাদের এই যে ভারতবর্ষে এখানে প্রচুর, আমরা কিন্তু আগে গরিব ছিলাম না, আমাদের সম্পত্তি ছিল আর কি। আমাদের ধন সম্পদ বা বিশ্ববিখ্যাত মসলিন কাপড় এবং মশলার প্রতি ইউরোপীয়দের এখানে তীব্র আকর্ষণ ছিল। 1400 এখানে কত দেখো, 53 সালে তুরস্ক এই যে কনস্টান্টিনোপল দখল করে। কনস্টান্টিনোপল বর্তমান হচ্ছে তুরস্ক আছে না, তারা তুরস্কের ইস্তাম্বুল শহরটাকে বোঝাচ্ছে আর কি। এটা দখল করার পরে নেওয়ার, মানে দখল করে নেওয়ার পরে আর কি প্রাচ্যের সাথে, প্রাচ্য মানে এই যে আমাদের এই মহাদেশকে বোঝাচ্ছে, পাশ্চাত্যের মানে ইউরোপদের স্থলপথ বন্ধ হয়ে যায় আর কি। মানে হচ্ছে তোমার ওই যে কি বলে, তুরস্কের মধ্য দিয়ে হচ্ছে দুই দেশ আসা যাওয়া করতে স্থলপথে আর কি। মানে তোমরা যারা ম্যাপ দেখেছো তুরস্ক দেখবে, এটা হচ্ছে ইউরোপ এবং হচ্ছে কি এশিয়ার মধ্যে সংযুক্ত একটা দেশ আর কি। আচ্ছা, কিন্তু এই যে কনস্টান্টিনোপল বর্তমানে এই যে ইস্তাম্বুল এটা দখল হওয়ার পরে এই পথটা বন্ধ হয়ে যায় আর কি। ফলে বিকল্প বাণিজ্যিক পথ হিসেবে তারা সমুদ্র পথে এদেশে আসার অভিযান শুরু করে। কারা? তারা মানে হচ্ছে ইউরোপদের বোঝাচ্ছে আর কি, বিভিন্ন দেশ, পর্তুগিজ, ফরাসি, ইংল্যান্ড, হ্যাঁ, তারপর ডাচ, এরা আর কি আসছিল আর কি। যেহেতু ওখানে হচ্ছে ওই জায়গাটা, তুরস্কের ওই জায়গাটা বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে তারা সমুদ্র পথে আসার ট্রাই করতেছিল। এখানে কোথায়? আমাদের ভারতবর্ষে বা এশিয়া মহাদেশে আর কি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে পর্তুগিজরা পরাজিত হয়েছিল কেন, ব্যাখ্যা করো। আমরা এটা ব্যাখ্যা করবো। দেখো, পর্তুগিজরা এদেশে আসার পর বিভিন্ন অপকর্ম এবং জলদস্যুতায় লিপ্ত হয় আর কি। তুমি ভাবতে পারো, একটা দেশে এসে এখানে বিভিন্ন খারাপ কাজ এবং জলদস্যু আছে যারা সমুদ্র পথে ডাকাতি করে আর কি। এবং আগে তো মনে করো এরকম কি ছিল না, স্থলপথ ছিল না। মনে করো এখন রাস্তাঘাট ডাকাতি হয় না, তোমরা বিভিন্ন ভিডিও দেখো না, ওই যে পুলিশ ডাকাতি করে, সরি পুলিশ ডাকাতি করে, আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে কি বলতেছি, মানে রাত্রের বেলা বিভিন্ন যে বাস ডাকাতি করে ডাকাতরা আর কি। কারণ এখন হচ্ছে কি সমুদ্র পথে না, এখন হচ্ছে মানুষ স্থল পথে যাতায়াত করে। তো আগে মানুষ সমুদ্র পথে যাতায়াত করতো, তখন হচ্ছে কি সমুদ্রে এরকম ডাকাত ছিল, ওরা হচ্ছে মানুষকে ধরে বা মানুষের নৌকা ছিল এগুলোকে ধরে এখান থেকে টাকা পয়সা নিয়ে যেত। এই বিষয়গুলো কি পর্তুগিজরা আমাদের দেশে এসে এই কাজগুলো করতেছিল আর কি। তাদের এই অত্যাচার এবং দস্যুতার কারণে বাংলার যে সুবেদার ছিল শায়েস্তা খান, ঠিক আছে, তাদের চট্টগ্রাম এবং সন্দ্বীপের ঘাটিগুলো দখল করে বিতাড়িত করে। চট্টগ্রামের কারা আছো এখানে কমেন্ট একটু জানাবা তোমরা, কারা চট্টগ্রাম থেকে ভিডিওটা দেখো আর কি। এছাড়া অন্যান্য শক্তিশালী ইউরোপীয় কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতাও কি তারা শেষ পর্যন্ত টিকতে না পারে পরাজিত হয়েছিল। তো ফার্স্টে কেন পরাজিত হয়েছিল? ওরা বিভিন্ন অপকর্ম করেছিল, খারাপ কাজ করছিল আর কি দেশে এসে, এবং জলদস্যুতা বা এখানে সমুদ্র পথে ডাকাতি করছিল। এবং এর ফলে আমাদের যে সুবেদার শায়েস্তা খান ছিল চট্টগ্রাম থেকে, তাদের যে ঘাটিগুলো ছিল সেগুলো থেকে তাদের বিতাড়িত করে। পরবর্তীতে ইউরোপিয়ান অন্য শক্তিগুলো আসে, তাদের ক্ষেত্রেও তারা বা তাদের সাথেও হেরে যায়, পরবর্তীতে এখান থেকে চলে যায় আর কি। আচ্ছা, 3 নম্বরটা দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে দেওয়ানি লাভ করে আর কি। ওকে, আমরা একটু দেখি আর কি। দেওয়ানিটা, দেওয়ানি হচ্ছে রাজস্ব বা কর, এই বিষয়গুলো বা এখানে যে খাজনা আদায় এগুলো আর কি। 1765 সালে লর্ড ক্লাইভ দিল্লি সম্রাট শাহ আলমের, হ্যাঁ, এখানে সঙ্গে একটি চুক্তিতে এখানে আবদ্ধ হয়। এই চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্রাটকে বার্ষিক, এখানে হচ্ছে সম্রাটকে কত দেয় বার্ষিক দেখো, 16 লক্ষ টাকা প্রদানের বিনিময়ে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব দেয়। ওই যে বললাম না, খাজনা আদায়ের আইনগত অধিকার লাভ করে আর কি। মানে নবাবকে একটা পরিমাণ টাকা দিয়ে তিনি কি ওই যে বিহার, বাংলা, উড়িষ্যা এই বিষয়গুলো থেকে রাজস্ব আদায়ের অধিকার লাভ করে, আইনগত অধিকার লাভ করে। তখন মানে যে রাজা ছিল বা নবাব ছিল তাকে কিছু বলবে না, কারণ তিনি তাকে টাকা দিয়ে তারপর এগুলো এই যে রাজস্ব আদায় করতেছে। এটাই হচ্ছে দেওয়ানি লাভ আর কি, ঠিক আছে। 1765 সালে এটা হয়েছিল আর কি। আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্ত আর কি, বন্দোবস্তের সুবিধাভোগী শ্রেণী কারা ছিল তা ব্যাখ্যা কর। আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্ত এটা তোমাকে একটু বুঝতে হবে, আমি একটু বলি, তুমি একটু শোনো। মনে করো তোমার একটা জমি আছে, ঠিক আছে, তুমি মনে করো, আগে বলো তুমি হচ্ছে জমিদার আর কি। তুমি জমিদার হওয়ার পরে তোমার কি জমি আছে এখানে, মনে করো বড় একটা জমি আছে, এবং এই বড় জমিটার জন্য তোমাকে সরকার বা যে কি ছিল এখানে, হ্যাঁ সরকার ছিল আর কি, তিনি বললো কি বললো,
যে তোমার এই জমিটার জন্য তুমি হচ্ছে বছরে আমাকে 100 টাকা খাজনা দেবে আর কি। কি বলছে এটা? সরকার বলছে বা যে শাসক আছে তিনি বলছে, এবং বলছে এটা কি ফিক্সড থাকবে আর কি, এটার পরিবর্তন করবো না, তুমি সবসময় কি 100 টাকা করে দিবে আর কি। ঠিক আছে, এখন তোমার যেহেতু জমি 100 টাকা, তুমি কি করলা? তুমি যেহেতু জমিদার, তুমি তো নিজে এরকম চাষ করবে না, তুমি হচ্ছে কৃষকদের কাছ থেকে বা হচ্ছে যে গরিব কৃষক আছে তাদেরকে তোমার জমিটা দিয়ে দিলে, এবং তুমি কি বললো? তুমি তাদেরকে বললে, ওই গরিব কৃষকদের বললে যে তোমরা এখান থেকে চাষ করো এবং আমাকে মাসে কি 500 টাকা করে দিবা, সরি মাসে না বছরে 500 টাকা করে দিবা। তখন কি হলো? তোমার কাছ থেকে যে সরকার আছে বা যে শাসক শ্রেণী আছে মাত্র কয় টাকা নিচ্ছে? 100 টাকা নিচ্ছে খাজনা। কিন্তু তুমি জমিদার, তুমি কি করতেছো? তুমি নিজে চাষ না করে এগুলো আবার কৃষকদের দিচ্ছ, এবং তাদের কাছ থেকে তুমি কি 500 টাকা নিচ্ছ আর কি এক বছরে। তাই তুমি কি 400 টাকা বেশি নিচ্ছ। এখানে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? এটা হচ্ছে যারা নিম্ন কৃষক, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারা লাভবান হচ্ছে? এখানে জমিদাররা লাভবান হচ্ছে। তো 400 টাকা কি নিজেদের পকেটে ঢুকতেছে, এবং 100 টাকা হচ্ছে সরকারকে দিচ্ছে আর কি। তবে এরকম না হয় যদি কিরকম হতো, সরাসরি যে নিম্ন কৃষক শ্রেণী ছিল তারা যদি সরাসরি সরকারকে টাকা দিত, বা একদম সরকার ব্যবস্থা যারা ছিল তাদেরকে টাকা দিলে কি তারা 100 টাকার বিনিময়ে ওই জমিটা চাষ করতে পারতো, বা ওই সমপরিমাণ জমিটা চাষ করতে পারতো। কিন্তু তারা কি এখানে জমিদারের হাতে ক্ষমতা দেওয়ার কারণে জমিদাররা কি ইচ্ছা মতো এখানে খাজনা বা কর এগুলো নিম্ন শ্রেণীর কৃষকদের কাছ থেকে নিয়েছিল। আশা করি বুঝতে পেরেছ আর কি। এই যে চিরস্থায়ী বন্দোবস্তে প্রধান সুবিধাভোগী শ্রেণী ছিল জমিদার আর কি। এই ব্যবস্থার মাধ্যমে তারা জমির স্থায়ী মালিকে পরিণত হয় আর কি, এবং নির্দিষ্ট রাজস্ব প্রদানের বিনিময় বংশ পরম্পরায় জমিদার এখানে কি জমিদারি ভোগের অধিকার পায়। এবং এই বিষয়গুলো তারা হচ্ছে নির্দিষ্ট যে রাজস্ব প্রদানের ফলে বাবার কাছ থেকে ছেলে পায়, ছেলের কাছ থেকে এরকম তারা করতে থাকে। সাধারণ যে মানুষগুলো আছে এরা হচ্ছে জমি থেকে বা সম্পত্তি থেকে বঞ্চিত হয় আর কি। এর ফলে ব্রিটিশ শাসনের অনুগত একটি নতুন শক্তিশালী ভূস্বামী এবং জমিদার শ্রেণী গড়ে ওঠে। এর ফলে কি হয়? ব্রিটিশ শাসনের অনুগত হয় আর কি ওরা, কারণ ওই যে জমিদাররা ওদের কাছ থেকে জমি পাচ্ছে বা ফিক্সড একটা টাকা দিচ্ছে প্রতি বছর আর কি, এই কারণে ওরা হচ্ছে এখানে ইংরেজদের পা চাটে আর কি। ঠিক আছে, এবং শক্তিশালী ভূস্বামী এবং জমিদার শ্রেণী গড়ে ওঠে। এটাই ছিল তোমাদের অষ্টম অধ্যায়ের সৃজনশীল এমসিকিউ এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। টোটাল মানে সম্পূর্ণ অনুশীলনীর সমাধান। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী কোন ভিডিও দরকার কমেন্টে জানাও, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অল।